সবাই ভালো আছে, সুস্থ আছে, সাবধান আছো। তো আজকে হচ্ছে আমরা কার্নো ইঞ্জিনের থিওরিগুলো দেখব। কার্নো ইঞ্জিনের যে কার্নো সাইকেলে যে 4টা ধাপ আছে, সে 4টা ধাপে কোন ধাপে কত কাজ হয়, হ্যাঁ, তারপর কোনটা ধনাত্মক কাজ কোনটা ঋণাত্মক কাজ, আমরা ওভারঅল থিওরি নিয়ে আলোচনা করব। তো আশা করি তোমাদের এই রিলেটেড যে কনফিউশনগুলো, থিওরিতে যে প্রবলেমগুলো হয়, তো ম্যাথ বুঝতে তোমাদের অনেক সময় অনেক প্রবলেম হয় যে কোন ধাপে আসলে বের করতে দিছে। তারপরে এখানে আমরা জানি যে এই রিলেটেডই কিন্তু আসলে দুইটা প্রসেস আছে। কার্নো ইঞ্জিনের যে 4টা ধাপ, তার ভিতরে ধরো যে দুইটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় হয়, দুইটা হচ্ছে সমুষ্ণ প্রক্রিয়ায় হয়। তো সমুষ্ণ প্রক্রিয়ায় কি কি ঘটনা ঘটে, রুদ্ধতাপীয় প্রক্রিয়ায় কি কি ঘটনা ঘটে, আমরা একটা ওভারঅল ধারণা দেওয়ার চেষ্টা করবো আর কি। ঠিক আছে, আশা করি যাদের বেসিক একেবারে জিরো তারাও এই ভিডিওটা দেখলে তোমাদের অনেক অনেক কনসেপ্ট যেগুলা তোমরা সেগুলা গ্যাদার করতে পারবা। আচ্ছা, তাহলে স্টার্ট করি। তো প্রথমে কার্নো ইঞ্জিনে হচ্ছে 4টা ধাপ। ঠিক আছে, 4টা ধাপের মানে যে কার্নোট সাইকেল, সেই সাইকেলে হচ্ছে 4টা ধাপ। 4টা ধাপের প্রথম ধাপ হচ্ছে তোমার সমুষ্ণ সমুষ্ণ প্রসারণ। ঠিক আছে, সমুষ্ণ কি, সমুষ্ণ প্রসারণ, কিংবা এটারে বলা হচ্ছে আইসোথার্মাল আইসোথার্মাল এক্সপ্যানশন। ঠিক আছে, আর সেকেন্ড যে ধাপটা স্টেপ 2, এই স্টেপ 2 হচ্ছে তোমার রুদ্ধতাপীয় প্রসারণ। এখন আমি এইখানে এটা যে এটা ইংলিশে বলা হচ্ছে অ্যাডিয়াবেটিক প্রসেস। ঠিক আছে, অ্যাডিয়াবেটিক এক্সপ্যানশন, রুদ্ধতাপীয় প্রসারণ। থার্ড যে ধাপ, সেই থার্ড ধাপটা হচ্ছে সমুষ্ণ সংকোচন। কি বলো? সমুষ্ণ সংকোচন। সমুষ্ণ সংকোচন হচ্ছে আইসোথার্মাল কম্প্রেশন। ঠিক আছে, আর লাস্ট এটার যে ধাপ সেটা হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন, অ্যাডিয়াবেটিক কম্প্রেশন। এখন দেখো এইখানে কার্নো ইঞ্জিন আসলে কি। কার্নো ইঞ্জিন হচ্ছে একটা তাপ ইঞ্জিন। তাপ ইঞ্জিনের কাজ কি? তাপ ইঞ্জিনের কাজ হচ্ছে তাপ শক্তিকে যান্ত্রিক শক্তিতে রূপান্তরিত করা। তো কার্নো ইঞ্জিন হচ্ছে তাপ ইঞ্জিনগুলোর ভিতরে সবচেয়ে বেশি ইফিসিয়েন্সিওয়ালা তাপ ইঞ্জিন। নর্মালি একটা তাপ ইঞ্জিনের কনসেপ্টটা কি একটু খেয়াল করো, যে একটা ইঞ্জিন সে হচ্ছে Q1 পরিমাণ তাপ নেবে, সে Q2 পরিমাণ তাপ ছেড়ে দিবে এবং সে W পরিমাণ কাজ করবে। তাহলে আমরা বলতে পারি যে Q1 equal to W plus Q2, then W equal to কত? W equal to Q1 minus Q2, রাইট? তো আমরা যদি ইফিসিয়েন্সির কথায় যাই, মানে কর্মদক্ষতা যে জিনিসটা, তোমরা দেখো যে দক্ষতা আমরা কি পড়ছি, দক্ষতা আমরা পড়ছি হচ্ছে কৃত কাজ বাই আমি ওই মেশিনে কতটুকু ইনপুট দেওয়া হয়েছিল, এই দুইটার যে অনুপাত, সেটাকে আমরা বলি হচ্ছে কর্মদক্ষতা। তো যে কোনো তাপ ইঞ্জিনের যে কর্মদক্ষতা, সেই কর্মদক্ষতাকে আমরা ইটা দিয়ে প্রকাশ করি। ইটা ইকুয়াল টু হবে হচ্ছে W বাই Q1, মানে W পরিমাণ কাজ করছে আর তুমি কি পরিমাণ মেশিনে ইনপুট দিছিল। দেখো এটা হচ্ছে আমার সেই ইঞ্জিন, তাপ ইঞ্জিন। Q1 পরিমাণ তাপ দেওয়া হয়েছিল, তাহলে কাজ করছে হচ্ছে W। তাহলে এটা ইকুয়াল টু কত আসছে খেয়াল করো, এটা ইকুয়াল টু আসছে Q1 মাইনাস Q2 ডিভাইডেড বাই Q1, তার মানে 1 মাইনাস Q2 বাই Q1। আর এটার সাথে অনেকে 100% দিয়ে গুণ করে দেয়। 100% দিয়ে গুণ করলে আসলে সেটা পার্সেন্টেজে আসবে 100 এর। ঠিক আছে, তো এটা হচ্ছে যে কোনো তাপ ইঞ্জিনের জন্য। এখন কার্নো যে জিনিসটা প্রুফ করছে সেটা হচ্ছে, দেখো এই যে Q1 তাপটা সে নিচ্ছে, সে নিশ্চয়ই একটা তাপ আধার থেকে নিচ্ছে, মানে সোর্স থেকে নিচ্ছে। আর সে যে তাপটা ছাড়তেছে ইঞ্জিনটা, সে একটা কিসে ছাড়তেছে বলো? আর একটা তার যে গ্রাহক থাকে, সেই গ্রাহকের ভিতরে সে তাপ ছাড়তেছে, এটাকে আমরা সিঙ্ক বলে আর কি। ঠিক আছে, সিঙ্ক মানে হচ্ছে গ্রাহকে সে তাপ ছাড়তেছে। তো এই সোর্সের টেম্পারেচার হচ্ছে T1 আর সিঙ্কের টেম্পারেচার হচ্ছে T2, মানে তাপমাত্রা, সোর্সের উৎসের তাপমাত্রা হচ্ছে T1 আর হচ্ছে সোর্সের গ্রাহকের যে তাপমাত্রা সিঙ্কের সেটা হচ্ছে T2। তো কার্নো বলতেছে যে তার এই দক্ষতাটা আমরা এই 1 মাইনাস Q2 বাই Q1 না লিখে 1 মাইনাস T2 বাই T1 লিখতে পারি। তো আমাদের এই জিনিসটাই আসলে বের করতে হবে যে Q2 বাই Q1 ইকুয়াল টু কিভাবে T2 বাই T1 লেখা যায় আর কি।
ওকে, তো আমাদের এই যে যে চারটা প্রসেস, এই চারটা প্রসেস আশা করি তোমরা সমষ্ণ প্রক্রিয়া, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কি সেটা জানো। সমষ্ণ প্রক্রিয়া কি বলো? সমষ্ণ প্রক্রিয়া হচ্ছে যে প্রক্রিয়ায় তাপমাত্রা কনস্ট্যান্ট থাকে। আমরা যদি একটু বাংলাটাকে যদি একটু ব্যাখ্যা করি, বিশ্লেষণ করি, সমষ্ণ মানে সমান উষ্ণতা, মানে যে প্রক্রিয়ায় তোমার উষ্ণতাটা সমান থাকবে, ইকুয়াল থাকবে, তাপমাত্রা ইকুয়াল থাকবে, সেই প্রক্রিয়াকে আমরা বলি হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া। দেখো এইখানে তার ইন্টারনাল এনার্জির কোনো চেঞ্জ হয় না, ঠিক আছে, তার তাপমাত্রার কোনো পরিবর্তন হয় না। তাপমাত্রার পরিবর্তন হয় কেন? যদি তার অভ্যন্তরীণ শক্তির পরিবর্তন হয় তখন হচ্ছে তার তাপমাত্রার পরিবর্তন হয়, ঠিক আছে। আর রুদ্ধতাপীয় প্রক্রিয়াগুলো কি? রুদ্ধতাপীয় প্রক্রিয়া হচ্ছে তাপ রুদ্ধ থাকে, মানে তাপ ভিতর থেকে বাইরে যেতে পারে না কিংবা বাইরে থেকে ভিতরে আসতে পারে না, ঠিক আছে। তো এই প্রক্রিয়া, এই ধরনের প্রক্রিয়াকে আমরা কি বলি বলো? রুদ্ধতাপীয় প্রক্রিয়া, ঠিক আছে। তো এখন একটু খেয়াল করো, দেখো এখন আমরা এখানে চারটা ছবি আঁকবো। মানে আমাদের এই চারটা প্রক্রিয়া একটু মাথায় রাখো। সমষ্ণ প্রসারণ, রুদ্ধতাপীয় প্রসারণ, সমষ্ণ সংকোচন, রুদ্ধতাপীয় সংকোচন, ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ। এখন আমরা যদি একটু এখানে চারটা জিনিসের ছবি দেখে একটু খেয়াল করো। এটা হচ্ছে তোমার একটা সিলিন্ডার। দেখো কার্নো ইঞ্জিন কিন্তু একটা হাইপোথেটিক্যাল ইঞ্জিন, মানে এর প্র্যাকটিক্যাল কোনো এক্সিস্টেন্স আসলে নাই। হ্যাঁ, তো আমাদের এই যে যে সিলিন্ডারটা আমরা বলতেছি, এই সিলিন্ডারের ভিতরে আমরা আইডিয়াল গ্যাস নেব। কি গ্যাস নেব বলো? আইডিয়াল গ্যাস। হ্যাঁ, এবং এই সিলিন্ডারের ভিতরে একটা পিস্টন থাকবে। যে পিস্টনটা যদি গ্যাসের আয়তন বাড়ে তাহলে হচ্ছে উপরে উঠবে, আর যদি আয়তন কমে কম্প্রেশনের সময় তখন হচ্ছে সে নিচে নামবে। এখন এখানে এই সিলিন্ডারটার যে বেস, এই যে যে ভূমিটা, এই ভূমিটা হচ্ছে তোমার 100% তাপ পরিবাহী, আর এর সাইডের যে স্পেসটা, এই স্পেসগুলো হচ্ছে ইনসুলেটর মানে হচ্ছে তাপের অপরিবাহী। এই যে যে পিস্টনটা কিংবা সাইডের যে দেওয়ালগুলা, এই জায়গাতে সে তাপ যাইতে পারে না। তার মানে আসলে ব্যাপারটা কি বোঝাচ্ছে? এই যে যে ভিতরে যে গ্যাস আছে, এই গ্যাসের তাপমাত্রা যদি আমি বাড়াইতে চাই কিংবা তাপের আদান প্রদান করতে চাই, তাহলে আমার কি করতে হবে? জাস্ট এই সাইডটাকে আমার কোনো কিছু একটার উপরে নিয়ে বসাইতে হবে। এই সাইডে বসাইলে কিন্তু তোমার কি সেখান থেকে তাপের আদান প্রদান হইতে পারবে না। আরেকটা জিনিস সেটা হচ্ছে সোর্স। হ্যাঁ, সোর্সটা হচ্ছে, এটা একটা সোর্স, তাপের আধার। হ্যাঁ, এটাকে আমরা বলতেছি হচ্ছে উৎস বা সোর্স। তো এই সোর্সের ক্ষেত্রে তোমার দুইটা জিনিস মাথায় রাখতে হবে। একটা হচ্ছে যে এ হচ্ছে ইনফিনিটি পরিমাণ তাপ ক্যাপাসিটি আছে, তার ইনফিনিটি ক্যাপাসিটি। মানে ইনফিনিটি ক্যাপাসিটি বলতে যে জিনিসটা বোঝায় যে তুমি যদি এই উৎস থেকে যে কোনো পরিমাণ তাপ নিলা, Q1 তাপ নাও, যত খুশি তত তাপ নাও, এর তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না, তাপমাত্রা অলওয়েজ T1 হবে। মানে এর তুমি একটা তাপের সাগর চিন্তা করতে পারো আর কি। ধরো সাগর থেকে 1 মগ পানি তুললে যেমন সাগরের পানি কমে না, ঠিক এই তাপের আধার থেকে তুমি যদি Q1 পরিমাণ তাপ নাও, তাহলে তোমার তাপমাত্রাটা, এই উৎসের তাপমাত্রাটা T1ই থাকবে, ঠিক আছে। ওকে, আর একটা সোর্স আছে এখানে, একটা সোর্স না সরি সিঙ্ক। হ্যাঁ, মানে গ্রাহক আছে। গ্রাহকের কাজটি, গ্রাহক তাপ গ্রহণ করবে। কখন তাপ গ্রহণ করবে আমরা সেটা বলতেছি, খেয়াল করো। যে সিঙ্কটা হচ্ছে ইনফিনিটি ক্যাপাসিটি, মানে সিঙ্কে ইনফিনিটি পরিমাণ তাপ ছাড়তে পারবে। কেউ যদি চায় ইনফিনিটি পরিমাণ তাপ সে সিঙ্কে ছাড়তে পারবে, ঠিক আছে। ছাড়লে এই সিঙ্কের তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। তাইলে কি সিঙ্কের একটা তাপমাত্রা থাকবে আলাদা, উৎসের একটা তাপমাত্রা থাকবে আলাদা, ঠিক আছে। এখন মেশিনটা কি করবে খেয়াল করো। আসলে এটাই হচ্ছে আমার মেশিন। হ্যাঁ, এই যে একটা জাস্ট একটা সিলিন্ডার আর এর উপর একটা পিস্টন। এখন এটা কিভাবে ফাংশন করবে খেয়াল করো। আর এখানে আরেকটা জিনিস লাগবে, সেটা হচ্ছে আমার একটা স্ট্যান্ড লাগবে, যেটার উপরে আমি কিছুক্ষণ আমার সিলিন্ডারটাকে বসায় রাখবো। এখন ব্যাপারটা হচ্ছে কি, যে এই যে যে উৎস আর যে গ্রাহক, এই উৎস আর গ্রাহক কিন্তু 100%, এরা দুইজনই 100% তাপ পরিবাহী। মানে এদের ভিতরে এনে রাখলে এই যে যে সিলিন্ডারটা, তাহলে সে তাপের আদান প্রদান করা শুরু করবে। এখন দেখো প্রথমে আমি কি করব। প্রথমে হচ্ছে আমি এই যে যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটাকে আমি এই উৎসের উপরে বসাবো। এই উৎসের উপরে বসাইলে কি হবে বলতো? সিলিন্ডারটা এই তাপ, এই যে যে বেসটা না, এই বেসটা আমরা এই উৎসের উপরে বসাবো। বসাইলে এই বেস দিয়ে কি হবে বলো? তাপ উঠতে থাকবে। তাহলে সে কি পরিমাণ তাপ গ্রহণ করবে বলো? Q1 পরিমাণ তাপ গ্রহণ করবে। কত তাপ গ্রহণ করবে বলো? Q1 পরিমাণ
তাপ গ্রহণ করবে। তাইলে আমাদের যে ফার্স্ট স্টেপটা ছিল দেখো, প্রথম ধাপ ছিল হচ্ছে সমষ্ণ প্রসারণ। এখন ব্যাপারটা এইভাবে চিন্তা করা যেতে পারে, দেখো যে এইখানে কিছু ছোট 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 কণা আছে এই যে পিস্টনের মুখে। এখন তুমি সেই ছোট ছোট কণার একটা কণা আস্তে আস্তে করে তুলতেছো আর হচ্ছে এই গ্যাসটা আস্তে আস্তে করে এক্সপ্যান্ড হচ্ছে। তাহলে গ্যাসটা যে পরিমাণ এক্সপ্যান্ড হচ্ছে, আমি আরেকবার রিপিট করে দেখো, এই সিলিন্ডারটা তুমি উৎসের উপরে বসাইলে উৎস তো অনেক তাপ, তাহলে উৎস থেকে তাপটা এই বেস দিয়ে আস্তে আস্তে কি ভিতরে ঢুকতে থাকবে। এখন ভিতরে কতটুকু ঢুকবে খেয়াল করো, আমি এই পিস্টনের মুখ থেকে সামান্য ডিএম পরিমাণ একটা অংশ তুলে নিচ্ছি, যতটুকু তুলে নিচ্ছি পিস্টনটা ততটুকু উপরে উঠতেছে, এ উৎস থেকে ঠিক ওই পরিমাণ গ্যাসটুকু সে শোষণ করে নিচ্ছে, তাপটুকু সে শোষণ করতেছে। ঠিক আছে, তাইলে এ যদি Q1 পরিমাণ শোষণ করে তাইলে সে ওই অতটুকু বাড়বে। ঠিক আছে, অতটুকু তার পিস্টনটা মুখটা কি হবে বলো। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়াটা কিন্তু খুবই ধীর প্রক্রিয়া। তো যে প্রক্রিয়াটা খুব আস্তে আস্তে হয়, স্লোলি হয়, সেই প্রক্রিয়াটাকে আমরা কি বলি বলো, সেটা হচ্ছে একটা সমষ্ণ প্রক্রিয়া। মানে এই প্রক্রিয়ায় তার তাপমাত্রার কোনো পরিবর্তন হবে না। কিংবা একটু এইভাবে চিন্তা করো যে এর ভিতরে তো যেহেতু আমরা আইডিয়াল গ্যাস দিচ্ছি, তাহলে যদি আমি খুব সামান্য পরিমাণ একটা ওজন করে সরাচ্ছি আর সে খুব সামান্য পরিমাণ তাপ নিচ্ছে, তাহলে তার ইন্টারনাল স্ট্রাকচারের তো কোনো পরিবর্তন হবে না গ্যাসের। তাহলে যেহেতু কোনো ইন্টারনাল স্ট্রাকচারের পরিবর্তন হবে না, তার মানে এটা কি প্রক্রিয়া বলো, এটা সমষ্ণ প্রক্রিয়া। ঠিক আছে, আর এখানে কি হচ্ছে দেখো, এখানে হচ্ছে প্রসারণ হচ্ছে। তো আমরা যদি একটু গ্রাফে দেখি, খেয়াল করো, যদি আমরা একটু গ্রাফে দেখার চেষ্টা করি, ছোট করে দেখতে হবে, আসলে কিছু করার নেই। তাহলে দেখো, তাহলে প্রথম প্রক্রিয়া সেটা হচ্ছে ফার্স্টে তার চাপ ছিল P1, আয়তন ছিল V1, তাপমাত্রা ছিল T1। তো আমরা এই অ্যাক্সিস বরাবর P নেওয়া হয়েছে চাপ, এই অ্যাক্সিস বরাবর হচ্ছে V নেওয়া হয়েছে। ঠিক আছে, তো আমরা এইখান থেকে এইখানে যাওয়া বলতে বোঝায় যে তার চাপটা P1 ছিল, P1 থেকে কমছে, কিন্তু তার আয়তন কিন্তু বাড়ছে। খেয়াল করো, এটা হচ্ছে একটা পয়েন্ট, এগুলাকে আমরা বলি হচ্ছে তোমার গ্যাসীয় যে স্থানাঙ্ক, হ্যাঁ, তাপগতীয় স্থানাঙ্ক বলা হয় আয়তন, চাপ আর তাপমাত্রাকে, তোমরা আশা করি জানো। তো দেখো, এইখান থেকে এখানে যাওয়া বলতে কি বোঝায়, যে তার আয়তনের পরিবর্তন হয়েছে, আয়তনটা বাড়ছে। বাম থেকে ডানে যাওয়া মানে কি, বি এর মান পজিটিভ দিকে বাড়া, তার মানে আয়তন বাড়ছে। এটা হচ্ছে সমষ্ণ প্রসারণ হয়েছে। ঠিক আছে, কি প্রসারণ হয়েছে বলো, সমষ্ণ প্রসারণ। এইখান থেকে এইখানে গেছে, এখানে যে তার কি হয়েছে বলো, তার চাপটা হয়ে গেছে P2, আয়তনটা হয়ে গেছে V2, কিন্তু তার তাপমাত্রাটা সেমই আছে, যেহেতু এটা স্লোলি প্রসেস। মানে আমরা তো আগেই বলতেছিলাম যে এই পিস্টন থেকে হচ্ছে আমি খুব সামান্য পরিমাণ ভর করে করে সরাইছি, যতটুকু ভর সরাইছি পিস্টনটা ততটুকু উপরে উঠছে আর গ্যাসটা ততটুকু প্রসারিত হয়েছে। আর গ্যাস যতটুকু প্রসারিত হবে, কতটুকু পরিমাণ প্রসারিত হবে বলো, যতক্ষণ পর্যন্ত সে Q1 তাপ নিবে আর কি। বোঝা গেছে? ওকে, তাইলে এই যে স্টেপটা, এই স্টেপটা আমাদের কি স্টেপ বলো, এই স্টেপটা হচ্ছে আমাদের তোমার সমষ্ণ প্রক্রিয়া। তাহলে এই সমষ্ণ প্রক্রিয়ায় কৃত কাজটা আমরা কিভাবে বের করতে পারবো? এই প্রক্রিয়ায় আমরা যে কৃত কাজ, সেটাকে আমরা W1 বলতে পারবো। W1 ইকুয়াল টু হচ্ছে M আর T1 ln V2 বাই V1। বুঝা গেছে? ওকে, এই প্রক্রিয়া হচ্ছে কৃত কাজ হচ্ছে, তো আমার এই W1 টা আমরা পাইলাম। তাহলে 2 নাম্বার যে স্টেপটা ছিল, সেকেন্ড স্টেপটা কি বলো? সেকেন্ড স্টেপে যে জিনিসটা হয় সেটা হচ্ছে, দেখো এই সিলিন্ডারটা কিন্তু কিছু পরিমাণ প্রসারিত করে Q1 পরিমাণ তাপ নিয়ে সে প্রসারণ করছে। তাহলে যতটুকু তাপ নিছে ততটুকুই তো তার কৃত কাজ হয়েছে, তাই না? তাহলে তার এই জিনিসটাকে আমরা কি বলতে পারি বলো? এটাকে আমরা W1 ইকুয়াল টু Q1 বলতে পারি। তোমরা আশা করি সবাই তাপগতিবিদ্যার যে প্রথম সূত্র ছিল সেই প্রথম সূত্র পড়ছো, যে dq ইকুয়াল টু হচ্ছে du প্লাস dw। একটু খেয়াল করো, এটা যেহেতু একটা স্লো প্রসেস, তোমরা যেহেতু এই ফর্মুলাটা পড়ছো du প্লাস dw, এটা খুব সহজে বুঝতে পারবা যে না কেন আমরা W1 ইকুয়াল টু Q1 লিখলাম। হ্যাঁ, খেয়াল করো যে এটা তো খুব স্লো প্রসেস। যখন এই সিলিন্ডারটা আমি উৎসের উপরে দিলাম, তখন সে আস্তে 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 করে তাপ নিতে থাকলো আর তার টেম্পারেচারটা কনস্ট্যান্ট থাকলো। তাহলে টেম্পারেচার কনস্ট্যান্ট থাকলে আমি কিন্তু শুরুতেই বলছি যে তার কিসের কোনো চেঞ্জ হয় না বলো, তার অভ্যন্তরীণ শক্তির কোনো পরিবর্তন হয় না। তার মানে du ইকুয়াল টু কত? 0। তার মানে dq ইকুয়াল টু কত আসতেছে বলো? dw আসছে। তার মানে সে যে পরিমাণ তাপ গ্রহণ করবে ঠিক অতটুকুই সে কাজ করবে ফার্স্ট ধাপে আর কি। ঠিক আছে, এই জন্য আমরা W1 ইকুয়াল টু কি লিখছি বলো? Q1 লিখছি। এখন সেকেন্ড স্টেপটা হচ্ছে তোমার রুদ্ধ তাপীয় প্রসারণ। রুদ্ধতাপীয় প্রসারণটা কি বলো? রুদ্ধতাপীয় প্রসারণে আমরা জানি যে সমষ্ণ প্রক্রিয়ার তুলনায় রুদ্ধতাপীয় প্রক্রিয়ার যে গ্রাফটা সেটা একটু খাড়া হয়,
আর এদের যে ঢালের যে গুণফল সেটা হচ্ছে গামা গুণ, একটা চাইতে একটা হচ্ছে ঢালের মান হচ্ছে গামা গুণ বেশি আর কি। হ্যাঁ, তো এখানে খেয়াল করো, এখানে কিন্তু তার তাপমাত্রাটাও কিন্তু চেঞ্জ হয়। এখন এখানে আমরা কি করতেছি সেটা তোমার বুঝতে হবে। আমরা এই গরম করা যে Q1 পরিমাণ তাপ গ্রহণ করা একটা সিলিন্ডারকে আমরা এই যে স্ট্যান্ডটা, এটা হচ্ছে একটা স্ট্যান্ড যার উপরে বিভিন্ন এই যে সিলিন্ডারটা নিয়ে রাখা হয় কিছুক্ষণের জন্য। খেয়াল করো, আমরা যদি এই সিলিন্ডারটা এই স্ট্যান্ডের উপরে নিয়ে রাখি তাহলে কি ঘটনা ঘটতেছে, এর বেসটা এই স্ট্যান্ডের উপরে লাগানো। হ্যাঁ, এখন দেখো এই স্ট্যান্ডে এই যে এমন এমন দাগ দেওয়া আছে, তো এটা দিয়ে বোঝানো হচ্ছে এই স্ট্যান্ডের যে সাইডটা, যে তলটা, সেই তলটা হচ্ছে তোমার তড়িৎ অপরিবাহী। এখন এই বেসটা তো তড়িৎ পরিবাহী, তো এটা পরিবাহী এটা অপরিবাহী, তার মানে এর ভিতর দিয়ে তো তাপ যাইতে পারবে না। পারবে? পারবে না। কিন্তু এখানে যে জিনিসটা হয়, এখানে হচ্ছে আমি ওই যে তখন ওই যে বলতেছিলাম না যে পিস্টনের উপর থেকে ছোট একটু ওয়েট আমি সরাই নিচ্ছি, আস্তে 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 সরাচ্ছি, কিন্তু যখন স্ট্যান্ডের উপরে আমি রাখি তখন অনেক ফাস্ট আমি এই ওয়েটগুলো সরাইতে থাকি, অনেক ফাস্ট, মানে তারা অনেক দ্রুত এক্সপ্যান্ড করার সুযোগ দেয় আমি, সহজ কথা আর কি। হ্যাঁ, তাহলে দেখো এটা যেহেতু অনেক ফাস্ট প্রসেস, তাহলে যে প্রক্রিয়াটা হবে এটা সেটা কি প্রক্রিয়া হবে বলো, সেটা হচ্ছে রুদ্ধতাপীয় প্রক্রিয়া হবে, এবং এই প্রক্রিয়ায় তাপমাত্রারও কিন্তু পরিবর্তন হয়। কিন্তু যেহেতু এইখানে দেখো যে তাপের কিন্তু কোনো আদান প্রদান করতে পারতেছে না, তার এই বেসটা আমরা স্ট্যান্ডের উপর রাখছি, স্ট্যান্ডটা হচ্ছে তড়িৎ অপরিবাহী, তাহলে স্ট্যান্ডের ভিতর দিয়ে তাপ যাইতে পারতেছে না, তাহলে তার সে যে কৃত কাজটা করবে, যে এক্সপ্যানশনটা হবে তার, তাহলে সে কিভাবে হবে বলো, তার অভ্যন্তরীণ শক্তি দিয়ে সে কাজটা করবে। বুঝা গেছে? তাহলে সে অভ্যন্তরীণ শক্তি দিয়ে তখন সে যে কাজটা করতেছে W2, সে W2 ইকুয়াল টু কি হবে বলো, রুদ্ধতাপের প্রক্রিয়া কৃত কাজ কত সেটা আশা করি তোমরা জানো, পড়ছো, সেটা কি হবে mR T2 মাইনাস T1 বাই 1 মাইনাস গামা। এটা হচ্ছে তোমার ফর্মুলা। ঠিক আছে, রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজের ক্ষেত্রে যদি এই প্রক্রিয়া কিভাবে আসছে যদি না বুঝো, আমি আশা করি এগুলা রুদ্ধতাপীয় প্রক্রিয়া কৃত কাজ, সমস্ত প্রক্রিয়া কৃত কাজ, এই এটা ডেরিভেশন চাইলে তোমরা আমি দেখাতে পারি, তো এই ভিডিও দেখাচ্ছি না আপাতত, তো তোমরা আশা করি এগুলো জানো। হ্যাঁ, তাহলে দেখো, তাহলে তোমার 3 নাম্বার যে ধাপটা, তৃতীয় ধাপটা ছিল হচ্ছে সমষ্ণ সংকোচন, সমষ্ণ সংকোচন কিংবা আইসোথার্মাল কম্প্রেশন। ঠিক আছে, তো আইসোথার্মাল কম্প্রেশনটা কি, এই যে খেয়াল করো যে এই জায়গায় আসার পর তো সমষ্ণ প্রসারণ হয়েছে, তো প্রসারণে এখানে তার কি হয়েছে বলো, তার চাপটা হয়ে গেছে P3, আয়তনটা হয়ে গেছে V3, আর টেম্পারেচারটা চেঞ্জ হয়ে T2 হয়ে গেছে এখন। ঠিক আছে, এখন এইখান থেকে তার হচ্ছে সংকোচন করবে, সমষ্ণ সংকোচন মানে আয়তনটা তার কমবে। হ্যাঁ, আয়তনটা কমে এইখান থেকে যে এই যে এমন কোন একটা জায়গায় তার আয়তনটা আসছে। কিন্তু এই প্রক্রিয়াটা কি, এই প্রক্রিয়াটা হচ্ছে সমষ্ণ সংকোচন। তাহলে দেখো আমরা এতক্ষণ এই সিলিন্ডারটা কই রাখছিলাম, স্ট্যান্ডে রাখছিলাম, তাহলে এই দুইটা ধাপেই কিন্তু প্রসারণ হয়েছে। তাহলে প্রসারণ বলতে আমি কি বুঝাচ্ছিলাম, যে আমি সংকোচন, এই যে আমাদের যে পিস্টনের উপর থেকে আমি আস্তে 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 ওয়েট তুলে নিচ্ছিলাম, এখন হচ্ছে আমি সেই ছোট ওয়েটগুলো আস্তে আস্তে আবার পিস্টনের উপরে দেওয়া শুরু করব। তাহলে কি পিস্টনটা নিচে নামা শুরু করবে, নিচে নামা শুরু করা মানে কি, মানে এই গ্যাসের আয়তনটা আস্তে আস্তে কম্প্রেস হওয়া স্টার্ট করবে আর কি। ঠিক আছে, তো এই তৃতীয় ধাপটা হচ্ছে আমরা খুব স্লোলি করি কেন, জানি আমাদের এই টেম্পারেচারটা এখানে সেম থাকে। তাহলে দেখো এখানে টেম্পারেচার T2, এখানেও টেম্পারেচার T2 হবে, কিন্তু আয়তনটা চেঞ্জ হয়ে P4 V4 হয়ে যাবে, আয়তন আর চাপটা চেঞ্জ হয়। তাহলে এই যে প্রক্রিয়া, এই প্রক্রিয়ায় যে জিনিসটা করা হয়, এই প্রক্রিয়া হচ্ছে এই সিলিন্ডারটাকে নিয়ে তোমার এই সিঙ্কের উপরে বসানো হয়। হ্যাঁ, এক্সপ্যানশন করা যে সিলিন্ডারটা, সেই সিলিন্ডারটা নিয়ে এই সিঙ্কের উপরে বসানো হয়। এখন দেখো আমি আগেই কিন্তু বলছি যে উৎস আর সিঙ্ক দুজনই হচ্ছে কি বলো 100% তড়িৎ পরিবাহী। তাহলে আমি যদি এর বেসটা নিয়ে যদি এখানে বসাই তাহলে কি হবে বলো, কি ঘটনা ঘটবে, তাহলে সে খুব সহজে তাপ ছাড়বে। হ্যাঁ, কি করবে বলো, সে হচ্ছে তাপ ছাড়বে। কি পরিমাণ তাপ ছাড়বে খেয়াল করো, কতটুকু তাপ ছাড়বে, যতটুকু তাপ এই সিঙ্কের তাপমাত্রা যত, ঠিক সে ততক্ষণ পর্যন্ত তাপ ছাড়বে। আমি আবার রিপিট করি, দেখো সে Q1 পরিমাণ তাপ গ্রহণ করছিল, সে কিন্তু ওই আগের দুইটা ধাপের কোনো ধাপেই কিন্তু তাপ সে ছাড়ে নাই। তো এখন আমরা এই সিঙ্কের উপরে নিয়ে বসাইছি তাকে। হ্যাঁ, সিঙ্কের উপরে নিয়ে বসাইলে সে কি করবে বলো, কতক্ষণ পর্যন্ত তাপ ছাড়বে, যতক্ষণ না তার টেম্পারেচার সে হচ্ছে Q2 পরিমাণ তাপ সে ছাড়বে। বুঝা গেছে, সিঙ্কের তাপমাত্রা যত, ওই তাপমাত্রায় পৌঁছাতে সে পর্যন্ত সে তাপ ছাড়বে। তাহলে ওই প্রক্রিয়ায় তার যে কৃত কাজ W3, সেই W3 ইকুয়াল টু হবে হচ্ছে nR T2 ln V4 বাই V3। বুঝা গেছে? ওকে, তো এই যে তাপটা ছাড়তেছে সেটা হচ্ছে কত বলো, সেটা হচ্ছে Q2। ঠিক আছে, ওকে।
তো এখন তার যে লাস্ট যে ধাপটা, সে ধাপটা ছিল হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। রুদ্ধতাপীয় সংকোচন। তো রুদ্ধতাপীয় সংকোচনে কৃত কাজটা কি হবে বলো? এখান থেকে সে হচ্ছে আবার সে আগের এই জায়গায় ফেরত যাবে। হ্যাঁ, এই জায়গায় ফেরত যাবে। তাহলে এই জায়গায় ফেরত গেলে তার যে কৃত কাজটা যেটা হবে, সেই কৃত কাজটা কত আসতেছে দেখো, W4। W4 ইকুয়াল টু হবে হচ্ছে nRT2, সরি nRT1 মাইনাস T2 বাই 1 মাইনাস গামা। এখন এই পুরা সাইকেলে যে কৃত কাজ, সেই কৃত কাজটা বেসিক্যালি কিন্তু এই চারটা আলাদা আলাদা স্টেপে যে কাজ, তাদের যোগফলের সমান। তাহলে দেখো, তাহলে আমাদের টোটাল যে কাজটা যেটা আসতেছে, টোটাল কাজ W ইকুয়াল টু কত, W1 প্লাস W2 প্লাস W3 প্লাস W4। বুঝা গেছে? তো একটু খেয়াল করো, দেখো W2 আর হচ্ছে W4, এই দুটা কিন্তু একটা একটা নেগেটিভ, একটা হচ্ছে T2 মাইনাস T1, একটা হচ্ছে T1 মাইনাস T2। তাহলে আমরা যখন অ্যাড করব তখন কিন্তু W2 আর W4 কি হবে বলো, কাটাকাটি চলে যাবে। বুঝা গেছে? ওকে, তাহলে আবার কি থাকবে বলো, আমার থাকবে হচ্ছে W1 প্লাস W3। হ্যাঁ, W1 প্লাস W3 হচ্ছে আমার টোটাল কাজ। এখন আমরা যদি একটু ইফিসিয়েন্সি দেখতে চাই যে এদের দক্ষতাটা কত, তাহলে সেই দক্ষতা কিন্তু আমরা খুব সহজে বের করতে পারবো। এটা হচ্ছে আমাদের W ইকুয়াল টু কি, W1 প্লাস W3। W1 কত একটু খেয়াল করো, দেখো nRT1 ln V2 বাই V1, আর W3 কত, nRT2 ln V4 বাই V3। হ্যাঁ, এখন ইফিসিয়েন্সি এটা যেটা, দক্ষতা যেটা, সেটা ইকুয়াল টু কি বলো, W বাই Q1। তো Q1 আর W1 তো একই, Q1 আর W1 একই না? তাহলে দেখো, তাহলে আমরা Q1 এর পরিবর্তে আমরা কি বসাইতে পারবো, W1 বসাইতে পারবো। বুঝা গেছে? তাহলে আমাদের এটা ইকুয়াল টু কত হবে বলো, এটা ইকুয়াল টু হবে হচ্ছে W বাই W1। আমরা আশা করি উপরের যে ফিগারগুলো তোমরা বুঝছো। লাস্ট ধাপে যে জিনিসটা হয়, লাস্ট ধাপে হইতেছে সিলিন্ডারটা যখন আস্তে আস্তে তুমি তুলে নিচ্ছ, লাস্ট ধাপে হচ্ছে ওই সিলিন্ডারটা আবার স্ট্যান্ডের উপরে বসাই অনেক ফাস্ট তার উপরে আবার রাখা হয় আর কি, যে পদার্থগুলো আর কি। দেখো আমি আরেকবার রিপিট করি, পুরো সাইকেলটা একবার একটু রিপিট করি। সেটা হচ্ছে, ফার্স্ট হচ্ছে সিলিন্ডারটা তোমার এই উৎসের উপরে বসানো হয়। উৎসের উপরে বসাইলে বসানোর সময় কি করা হয়, যে আস্তে 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 তার এই পিস্টনের উপর থেকে ওয়েটগুলো তুলে ফেলা হয়। তুলে ফেললে পিস্টনটা আস্তে আস্তে উপর দিকে উঠে, তার মানে গ্যাসটা এক্সপ্যান্ড করে। ঠিক আছে? ওকে, তাহলে এই যে যে প্রসেসটা, এই প্রসেসটা হচ্ছে তোমার সমস্ত প্রসারণ হচ্ছে, যেহেতু হচ্ছে এই পৃষ্ঠ আর এই পৃষ্ঠ হচ্ছে 100% তাপ পরিবাহী। হ্যাঁ, স্লোলি যেহেতু। আর সেকেন্ড স্টেপটা কি করা হয়, সেকেন্ড স্টেপটা হচ্ছে এই এক্সপ্যান্ড করা যে তোমার যে সিলিন্ডারটা, সেই সিলিন্ডারটা আবার স্ট্যান্ডের উপরে বসানো হয়। স্ট্যান্ডটা হচ্ছে তড়িৎ অপরিবাহী। হ্যাঁ, এর বেসটা স্ট্যান্ডের উপরে বসানো হয়। তাহলে এর ভিতরে তাপের আদান প্রদান হতে পারবে না। কিন্তু তখন যখন স্ট্যান্ডের উপরে বসানো হয়েছে, তখন কি করা হয়, তখন হচ্ছে পিস্টনের উপরে যে ছোট 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 ডিএম গুলো, সেগুলোর অনেক ফাস্ট সরানো হয়। অনেক ফাস্ট সরাইলে কি হয়, সেখানে হচ্ছে অনেক ফাস্ট যেহেতু সরাচ্ছি, তাহলে আমি রুদ্ধতাপে প্রসারণ হবে। উপর থেকে সরাই নিলে কি, পিস্টনটা বেশি উপরে উঠবে না, তারপরে তার আয়তন বাড়তেছে, এক্সপ্যানশন হচ্ছে। ঠিক আছে? এটা হচ্ছে আমার সেকেন্ড ধাপ ছিল। থার্ড স্টেজটা যেটা ছিল, সেটা হচ্ছে ওই এক্সপ্যান্ড করা যে আমার যে সিলিন্ডারটা, এই সিলিন্ডারটাকে নিয়ে তখন সিঙ্কের উপরে বসানো হয়। সিঙ্কের উপরে বসাইলে কি হয় বলো, সিঙ্কটা 100% তাপ পরিবাহী, আর এই তোমার সিলিন্ডারের বেসটাও হচ্ছে 100% তাপ পরিবাহী। কারণ তাদের ভিতর তাপের একটা, সে হচ্ছে তাপ আস্তে আস্তে ছাড়তে থাকে। কতক্ষণ পর্যন্ত ছাড়তে থাকে, যতক্ষণ পর্যন্ত সে হচ্ছে এর টেম্পারেচার সেম না হয় আর কি। ঠিক আছে? এটা হচ্ছে আমাদের তৃতীয় ধাপ ছিল। আর ফোর্থ স্টেজটা কি ছিল, ফোর্থ স্টেজ ছিল হচ্ছে, দেখো এখানে সে তাপটা ছাড়তেছিল কেন, কারণ আমি তার উপরে আবার সেই ছোট ছোট ভরগুলো যোগ করতেছিলাম আস্তে আস্তে স্লোলি, থার্ড স্টেজে। আর ফোর্থ স্টেজে যেটা হয়েছে, সেটা হচ্ছে আমরা তখন আবার এই সিলিন্ডারটাকে স্ট্যান্ডের উপরে নিয়ে রাখছি। স্ট্যান্ডের উপরে নিয়ে রেখে পরে হচ্ছে তার উপরে আবার অনেক ফাস্ট, আগে দেখো, আগে আমাদের যে সেকেন্ড স্টেপে কি রুদ্ধতাপীয় প্রসারণ হচ্ছিল না, তখন কিন্তু আমরা কি অনেক ফাস্ট তুলে নিচ্ছিলাম। আর লাস্ট স্টেজে হচ্ছে আমরা অনেক ফাস্ট তার উপরে আরো ডিএম যোগ করতেছি, কোথায় রেখে, স্ট্যান্ডে রেখে। তার কারণে ওই যে সংকোচনটা, সেটা হবে হচ্ছে রুদ্ধতাপীয় সংকোচন। বুঝা গেছে? ওকে, তো এখন আমাদের ফর্মুলাটা কিভাবে আসতেছে, আমরা এটা একটু মুছে দেই। আমাদের এটা আশা করি লাগবে না, এটা আমরা বুঝছি এই স্ট্রোকগুলো কিভাবে কাজ করে। হ্যাঁ, তো দেখো এখন এই জিনিসটা কিভাবে, ইটার ফর্মুলাটা কিভাবে আসলো আমরা একটু বোঝার ট্রাই করি। দেখো, এটা ইকুয়াল টু W বাই Q1। W বাই Q1 মানে হচ্ছে তোমার W1 প্লাস W3 বাই W1। Q1 আর W1 তো সেম আমরা জানি। তাহলে এখন W1 এর পরিবর্তে এই জিনিসটা বসাও, দেখো nRT1 ln V2 বাই V1 প্লাস nRT2 W3 বসাচ্ছি আমরা ln V4 বাই
সরি নিচে লিখে একটু ln v4 বাই v3, ঠিক আছে, ডিভাইডেড বাই হচ্ছে w1 হচ্ছে এটা nr t1 ln v2 বাই v1, ঠিক আছে। এখন আমরা একটা প্রুফ করতে পারি, সেটা হচ্ছে কি দেখো, যে তোমরা আশা করি বয়েলের সূত্র জানো। বয়েলের সূত্র হচ্ছে কিসের জন্য বলো তো, সমষ্ণ প্রক্রিয়ার ক্ষেত্রে। তাহলে এই ফার্স্ট স্টেপে হচ্ছে সমষ্ণ প্রক্রিয়া, তাহলে আমরা যদি চারটা ইকুয়েশন লিখি p1 v1, প্রথম স্টেপে আমরা লিখতে পারবো p1 v1 p2 v2, ঠিক আছে। সেকেন্ড স্টেপে আমরা লিখতে পারবো রুদ্ধতাপীয় প্রক্রিয়া যেহেতু, তাহলে হচ্ছে তোমার p2 v2 টু দি পাওয়ার গামা হচ্ছে p3 v3 টু দি পাওয়ার গামা। হ্যাঁ, থার্ড স্টেজটা হচ্ছে কি বলো, সমষ্ণ সংকোচন যদি হয় তাহলে আমরা আবার সেই p1 v1 p2 v2 লিখতে পারবো, কিন্তু এখানে তো p3 v3 p4 v4 আছে, তাহলে আমাদের লিখতে হবে হচ্ছে p4 v4 হচ্ছে তোমার p3 v3। আর লাস্ট যে স্টেপটা, সেই স্টেপটা হচ্ছে তোমার রুদ্ধতাপীয় সংকোচন, তাহলে আমাদের p v2 টু দি পাওয়ার গামা কনস্ট্যান্ট, তাহলে আমাদের যেটা লিখতে পারি সেটা হচ্ছে তোমার p1 v1 টু দি পাওয়ার গামা এখানে মনে হয় আমরা একটু এলোমেলো করে লিখছি, এটা হবে হচ্ছে তোমার p3 v3 হচ্ছে p4, ওই একটি মানে এক পাশে নিয়ে লেখা আর কি, ঠিক আছে। আর এখানে আমরা লিখবো হচ্ছে p4 v4 টু দি পাওয়ার গামা হচ্ছে p1 v1 টু দি পাওয়ার গামা। তো একটু খেয়াল করো যে আমরা যদি এই চারটা ইকুয়েশন যদি একটু গুণ করি, তাহলে আমাদের দুই সাইড থেকে কিন্তু p1 p2 p3 p4 p1 p2 p3 p4 কাটাকাটি চলে যাবে। তাহলে আমরা যদি v1 v2 v3 v4 এগুলো যদি আমরা গুণ করি, তাহলে দেখবো আমাদের এমন একটা সম্পর্ক আসতেছে আর কি। সম্পর্কটা হচ্ছে যে তোমার v2 বাই v1 হচ্ছে v3 বাই v4, এমন একটা সম্পর্ক আসবে, দেখবা দুইটা গুণ করার পরে এমন একটা রিলেশন আসবে। তো আমরা এইখানে দেখতেছি যে v4 বাই v3 আছে, হ্যাঁ v4 বাই v3 আছে, তার মানে এটাকে আমরা এমন লিখতে পারি যে মাইনাসটা কমন নিয়ে দেখো v4 বাই v3 না লিখে এমন লেখা যায় v3 বাই v4 টু দি পাওয়ার -1 এমন লেখা যায়। তাহলে এই মাইনাসটা কি আগে চলে আসে, তাহলে উপর নিচে থেকে আমরা কাটাকাটি করে দিতে পারি, ফাইনালি আমাদের জিনিসটা এমন লিখতে পারি t1 t2 বাই t1, তার মানে হচ্ছে 1 t2 বাই t1। বুঝা গেছে? এর সাথে তুমি যদি 100% মাল্টিপ্লাই করো, তাহলে হচ্ছে আমরা এফিশিয়েন্সিটা পেয়ে যাব। তাহলে যে কোনো তাপ ইঞ্জিনের জন্য দক্ষতাটা কত ছিল 1 q1 বাই q2, আর কার্নো ইঞ্জিন সেটা প্রুফ করছে, সেটা হচ্ছে কত বলো 1 t2 বাই t1। একটা জিনিস অবশ্যই খেয়াল রাখতে হবে, কার্নো ইঞ্জিন হচ্ছে একটা হাইপোথেটিক্যাল ইঞ্জিন এবং এটা হচ্ছে একটা প্রত্যাবর্তী ইঞ্জিন। আশা করি তোমাদের এই যে ভিডিওগুলো তোমরা আশা করি অনেক বুঝছো। যদি না বুঝো কমেন্টে অবশ্যই জানাবা যে কোন টপিকটা বুঝো নাই, তাহলে আমি ম্যাথে ওই রিলেটেড কোশ্চেনগুলো করার ট্রাই করব। বেস্ট অফ লাক, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, সাবধান থাকো, আল্লাহ হাফেজ।